চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য মীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমার ডান পাশে আছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। দর্শক, এছাড়াও আমাদের সাথে দুজন অতিথি যোগ দিবেন। একজন স্কাইপেতে তার বাসা থেকে আমাদের সাথে যোগ করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, এবং আরেকজন থাকবেন হচ্ছে হেফাজতে ইসলামের সমন্বয় কমিটির সদস্য মুফতি সাখাওয়াত হোসেন। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের মাছরাঙা সাম্প্রতিকে। এছাড়াও ফোনে যোগ দিবেন শোলাকিয়া ঈদগার ইমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসুদ। দর্শক, আজকে সারাদিন ব্যাপী আমরা দেখেছি, যেটা গত কয়েকদিন ধরে ছিল, যে আজকে লং মার্চ এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির হরতাল এবং গণজাগরণ মঞ্চের অবরোধ, এই তিনটি মিলিয়ে বেশ কয়েকদিন যাবৎ বেশ উৎকণ্ঠা উদ্বেগ চলছিল। আজকে তিনটারই কর্মসূচি শেষ হয়েছে। হেফাজতে ইসলাম তাদের মহাসমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন যে সবচেয়ে বড় যে বিষয়টি আমরা দেখেছি, তারা বলেছে ক্ষমতায় যারা আসতে চান এবং কেউ যদি ক্ষমতায় থাকতে চান তাহলে অবশ্যই তাদের দাবি মেনে নিতে হবে। এ নিয়ে প্রথমে আমরা আগে জানতে চাবো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের কাছে চলে যেতে চাই। মোহাম্মদ নাসিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? দর্শক, আমরা এখনো তার সাথে স্কাইপে যোগ দিতে পারিনি। আমরা চলে আসছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে। আজকে আমরা শুনেছি যে যেখানে হেফাজতে ইসলাম তাদের মহাসমাবেশ থেকে তারা ঘোষণা দিয়েছেন যে ক্ষমতায় যদি আসতে চান বা যদি ক্ষমতায় থাকতে চান তাহলে তাদের দাবি মানতে হবে। এই মন্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? আপনাদের দল থেকে কিভাবে দেখছেন? আমরা দলীয়ভাবে এটা এখনো মূল্যায়ন করি নাই। দলের সুপ্রিম অথরিটি, হাইপাওয়ার কমিটি এসবগুলি নিয়ে তো বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই একটা ওপিনিয়ন দেবেন। তবে আজকের এই যে জনসভা হেফাজত ইসলামের লক্ষ লক্ষ মানুষের পায়ে হেঁটে জনসভাটা আমরা দেখেছি, তাদের কর্মসূচিগুলো আমরা শুনেছি, এটা তাদের ছিল। আমরা জানতে চাচ্ছি হচ্ছে কি তাদের এই মন্তব্যটা আসলে আপনারা কিভাবে দেখছেন? তারা যেহেতু আন্দোলন করছে, তারা সমাবেশ করেছে, তারা সাকসেসফুল একটা সমাবেশ করেছে, তারা এই দাবিটা করেছে এবং দাবি তারা যেটা করেছে 13 দফার দাবির বাইরে কিন্তু মন্তব্য ছিল। 13 দফার বাইরে মন্তব্যটা ছিল যারা ক্ষমতায় আছেন বা যারা আসতে চান তাদেরকে এই দাবিগুলো মানতে হবে। দে প্লিজ দ্য ডিমান্ড। এখন মানা না মানা সেটা নির্ভর করবে, সেটার উপর মূল্যায়ন করে আলোচনা করে সিদ্ধান্ত দিতে হবে যে কোন কোন দাবিগুলি যৌক্তিক আর কোন কোন দাবিগুলি যৌক্তিক নয়। আপনি কি 13 দফার দাবিটি তো নিশ্চয়ই দেখেছেন অনেকদিন যাবত, আপনাদের কাছে কতটা যৌক্তিক মনে হয়েছে 13 দফা দাবি? একটা ক্লাস তো সৎ করে বলা যাবে না, তবে তারা যে দাবিগুলি নিয়ে আসছে তার মধ্যে যে দাবি, এটাই জনগণকে, ধর্মপ্রাণ মুসলমানরা যে দাবির প্রতি অনুরক্ত হয়ে পায়ে হেঁটে লক্ষ লক্ষ মানুষ চলে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি এবং ইসলামের বিরুদ্ধে যে কটূক্তি, অবমাননাকর বক্তব্য, এইটাকে মোটামুটি এইটাই একটু সামনে রেখেই এইটাই সবার হৃদয়ে আঘাত করেছে। সেটার উপর ভিত্তি করে আজকের এই সমাবেশটা এত বিশাল সমাবেশ হয়েছে। আর বাকি যেগুলো দাবিগুলো আছে সেগুলিও তাদের মতো এগুলি যৌক্তিক তাদের। আমরা সেগুলিকে আমরা দেখব, পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে, এবং তাদের সাথে আলোচনা করতে হবে। যদি আমরা মনে করি যে তাদের সাথে তারা আমাদের সাথে আলোচনা করবে, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা তখন আমরা ডিসাইড করব যে কোন কোন দাবিগুলি মানার মতন আর কোন কোন দাবিগুলো সেট অ্যাসাইড বা একটু পরে করা যায়। এট এ টাইম কোন দাবিগুলি মানা যাবে, এট এ টাইম কোনগুলি মানা যাবে না। It depends on the circumstances and it depends on the discussions. সেটা হয় আর কি। আমরা লক্ষ জনতার সামনে তো দাবি তারা করেছে সেটা, এবং সেটা তারা পাস করে নিয়েছে তাদের জনতার কাছ থেকে। তো আমরা আমাদের এগুলি হাতে যখন আসবে তখন আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি হাতে চলে এসছে, কারণ তাদের 13 দফা দাবি তারা আজকের নয়, অনেকদিন যাবত তারা সেটা বলছেন। আপনারা নিশ্চয়ই সেটা পড়েছেন নিশ্চয়ই। দেখেছি আমি, কিন্তু আমি দেখলে তো হবে না। আমার দলের হাইকমান্ড, যারা ডিসিশন মেকার্স, ওনারা এটা বসে এগুলি নিয়ে আলাপ আলোচনা করবে, ওনাদের মতামত দেবে। তারপর সেটার ভিত্তিতে নির্বাচন যখন হবে তখন দেখা যাবে কোন দল ক্ষমতা আসে, কোন দল সেটাকে অ্যাকসেপ্ট করে, কোন দল সেটাকে বাদ দেবে। সেটা তো ইট ইজ এ কোয়েশ্চেন অফ টাইম। এটা হাইপোথেটিক্যাল কোনো বক্তব্য আমার মনে এই মুহূর্তে রাখাটাই ঠিক না। শাহরিয়ার কবির, আপনি আসলে এই মন্তব্যটা কিভাবে দেখছেন?
আমি তো আজকে আমরা সংবাদ সম্মেলনে বলেছি, এই 13 দফা যদি মানতে হয়, সে আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক, বাংলাদেশ মোল্লা উমরের আফগানিস্তানে পরিণত হবে। মোল্লা উমরের আফগানিস্তান হচ্ছে একটা তালেবানি আফগানিস্তান, এবং এনারা যেটা 2000 সালে স্লোগান দিয়েছিলেন, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, সেই লক্ষ্য নিয়ে তারা এগুচ্ছেন। বাংলাদেশকে তারা তালেবানি আফগানিস্তান বানাবেন, সেটাই হচ্ছে তাদের রোল মডেল। কিন্তু সমস্যা হচ্ছে এটা করতে গিয়ে যে বিপদটা পাকিস্তান এখন পড়েছে, ব্লাসফেমি আইনটা কিন্তু পাকিস্তানে প্রথম হয়েছিল, এবং পাকিস্তানে হওয়ার পর ঠিক একই ভাষায় বিএনপি যখন 1993 সালে ক্ষমতায়, এই বিলটি পার্লামেন্টে জমা দিয়েছিলেন মতিউর রহমান নিজামী। বিএনপি কিন্তু সেটি গ্রহণ করেনি। এরপর বিএনপি আবার ক্ষমতায় এসছে, তখন জামাত, মতিউর রহমান নিজামী ক্ষমতায় ছিলেন, তিনি ইচ্ছে করলে কিন্তু এই বিলটি পাশ করতে পারতেন, তারা করেননি। কারণ আজকে ব্লাসফেমি নিয়ে সারা পৃথিবীব্যাপী একটা সমালোচনা, পাকিস্তানে প্রচন্ড সমালোচনা হচ্ছে। যে গত বছর আপনারা দেখেছেন যে 2 বছর আগে ব্লাসফেমি আইনের সমালোচনা করবার জন্য একজন মন্ত্রীকে, কেন্দ্রীয় মন্ত্রীকে হত্যা করা হয়েছে, পাঞ্জাবের গভর্নরকে হত্যা করা হয়েছে। শেরি রহমান, যিনি এই ব্লাসফেমি মামলা লড়েছিলেন, তাকে ফতোয়া দেওয়া হয়েছে, তিনি এখন আমেরিকাতে পাকিস্তানের অ্যাম্বাসেডর। এই ব্লাসফেমি নিয়ে খোদ পাকিস্তান যেখানে জর্জরিত, এবং ব্লাসফেমি যেখানেই আছে সেখানে বলা হয় অ্যাবিউজ, যেটা কে ঠিক করবে কোনটা ব্লাসফেমাস। একজন একটা অভিযোগ আনলো, গত বছর আমি পাকিস্তানে ছিলাম, তখন এই ব্লাসফেমির অভিযোগে একটা বাচ্চা খ্রিস্টান মেয়ের বিরুদ্ধে অভিযোগ আনলো। আরো আসবো, কিন্তু আমরা জানতে চাইছিলাম যে তারা এই যে বেঁধে দিচ্ছে যে ক্ষমতা আসতে এবং থাকতে হলে এই দাবি তাদের মানতে হবে। আমার কথা হচ্ছে দেশটা বাংলাদেশ, এই জিনিসটা তারা ভুলে যান। এটা আফগানিস্তান না, এটা পাকিস্তান না। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। নাসিম সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে হেফাজতে ইসলামের মহাসমাবেশে আপনিও নিশ্চয়ই দেখেছেন, শুনেছেন যে তারা একটা কথা বলেছেন, যে তাদের 13 দফার দাবির কথা বলেছেন, কিন্তু সেখানে তারা যোগ করেছেন যে ক্ষমতায় থাকতে হলে এবং ক্ষমতায় যেতে হলে তাদের এই 13 দফা দাবি মানতে হবে। আপনার দল এটা কিভাবে দেখছে? ক্ষমতায় রাখার মালিক হলো বাংলার জনগণ। বাংলার জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে। সেই জন্য আমি মনে করি যে আগামী নির্বাচনের মাধ্যমে বা জনগণ যাকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় যাবে। কোন ধরনের কোন গোষ্ঠী বা কোন ব্যক্তির এই ধরনের উক্তির দ্বারা জনগণ নির্বাচিত সরকারকে ভয় দেখানো যায় না বা দাবি আদায় করা যায়। আচ্ছা, আমরা এখন চলে যেতে যাই হেফাজতে ইসলামের সমন্বয় কমিটির সদস্য মুফতি শাখাওয়াত হোসেনের কাছে। শাখাওয়াত সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শাখাওয়াত সাহেব, আপনি শুনলেন আমাদের কথাগুলো, যেখানে বিএনপির জি শুনতে পাচ্ছি, বলুন। জি, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আছেন একজন, শাহরিয়ার কবির সাহেব আছেন, এবং আওয়ামী লীগের থেকে আমরা শুনলাম। তারা কিন্তু আপনাদের এই যে বললেন যে ক্ষমতায় থাকতে হলে এবং ক্ষমতায় যেতে হলে আপনাদের এই দাবি মানতে হবে, কিন্তু তারা কিন্তু ঠিক পূর্ণ সমর্থন কিন্তু আপনাদের দিচ্ছেন না। কেন তাহলে আপনারা এই ধরনের উক্তিগুলো করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে বাংলাদেশ 85% মুসলমানের দেশ। এদেশের 85% মানুষ ধর্মপ্রাণ, ইসলামকে ভালোবাসে, আল্লাহর উপর আস্থা রাখে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তারা বুকে ধারণ করে। আর এখানে যে 13 দফা দাবি, প্রত্যেকটা দাবি অরাজনৈতিক, ইমানের সঙ্গে সম্পৃক্ত, দেশের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত। সেজন্য আমি মনে করি 85% অধ্যুষিত, মুসলিম অধ্যুষিত এদেশে মুসলমানদের দাবি মানবে না, তারা ক্ষমতায় থাকবে কিংবা ক্ষমতায় যাবে, তা অসম্ভব। সেজন্য আমরা মনে করি ক্ষমতায় থাকতে হলে এগুলো মানতে হবে, ক্ষমতায় যাইতে হলেও এই দাবিগুলো মানতে হবে। আপনি তো বলছেন যে আপনাদের কর্মসূচি হচ্ছে অরাজনৈতিক, কিন্তু আপনারা যে এই শর্তটা বলছেন, এই যে কন্ডিশনটার কথা বলছেন, এটা কি আসলে রাজনৈতিক আপনাদের মনে হচ্ছে? যেমন এটা কন্ডিশন আমাদের নিজেদের ক্ষমতায় যাবার জন্য নয়, এটা মানে দেশের জনগণের জন্য, দেশের 85% মুসলমানের ইমান আকিদা সংরক্ষণের জন্য। সেই দিক দৃষ্টিকোণ থেকে অরাজনৈতিক। আমরা এই আন্দোলন দ্বারা
কিংবা এই সংগঠনের মাধ্যমে নির্বাচন কিংবা ক্ষমতায় যেতে চাই না, সেজন্য এটা অরাজনৈতিক। আচ্ছা, আরেকটা যেটা দেখেছি যে আমরা আজকে দেখলাম বিএনপি এবং জাতীয় পার্টি আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছে। আসলে তাদের সাথে কোন ভিত্তিতে আপনাদের সাথে সংহতি প্রকাশ করলো? তাদের সাথে কি আপনাদের কোনো আলোচনা হয়েছে কি? না, যেহেতু এটা ইমানি আন্দোলন, আমরা মনে করি ন্যূনতম ইমান রাখে যে কোনো মুসলিম, এমন যে কোনো মুসলিম আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে পারে, এর জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই। শাহরিয়ার কবির, আপনি কিভাবে দেখছেন এই যে আজকে আপনি আরেকটা প্রশ্ন ওনাকে করেনি, জামাতও করেছে, জামাত সম্পর্কে ওনার বক্তব্যটা একটু শুনি। আচ্ছা, আমরা এই পরবর্তীতে আসছি জামাত সম্পর্কে আলোচনায়, কিন্তু আমরা আগে যেটা জানতে চাই হচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টি আজকে গিয়েছিল সেখানে, এটা উনি বললেন হচ্ছে সহমত পোষণের ক্ষেত্রে, আপনি কিভাবে দেখছেন? এই বিএনপি তো জামাত ইসলামীকে নিয়ে একসঙ্গে আন্দোলন করছে, জোট করেছে, জামাত ইসলামীর সব দায় বিএনপি ঘাড়ে তুলে নিয়েছে। সেখানে হেফাজতে ইসলামকে তো আমরা বলছি এটা তো হেফাজতে জামাত ইসলামী, জামাত ইসলামীর সঙ্গে হেফাজতে ইসলামীর তো রাজনৈতিক বলুন কিংবা ওই আদর্শগত যেটা বলছে, ধর্মীয় ব্যাখ্যা যেটা বলছে, কোনোটারই কোনো পার্থক্য নেই। আমি তো শুরুতেই বললাম ব্লাসফেমির কনসেপ্টটা বাংলাদেশে, জাতীয় পার্টি হচ্ছে একটা গিরগিটি, যখন যে জোটের সঙ্গে থাকবে সেরকম রং বদলাবে। এখন কেন যেন মনে হচ্ছে বোধহয় বিএনপি ক্ষমতায় চলে আসবে, এরশাদ সাহেব রং বদলাচ্ছে। এখন নাসির ভাই ভালো বলতে পারবেন তারা জাতীয় পার্টিকে রং বদলানো, জাতীয় পার্টিকে তারা নেবেন কিনা। কিন্তু জাতীয় পার্টির কথা ছাড়ুন, ওটার কোনো চরিত্র নেই, ওটা নিয়ে আলোচনাও করতে চাই না। কিন্তু এই যে 13 দফা, এই 13 দফা কিন্তু চরিত্রগতভাবে এটা হচ্ছে জামাতের দাবি। ব্লাসফেমিটা পাকিস্তানও এটা নিয়ে আন্দোলন করেছিল জামাত ইসলামী, পাকিস্তান সরকারকে দিয়ে তারা সেটা পাশ করিয়ে নিয়েছে। এবং জামাত ইসলামী কিন্তু এই ধরনের যেটা ওহাবিবাদ বলছি আমরা, যেটা মদুদিবাদ বলছি, সেইটারই কিন্তু আদর্শের এখানকার জামাত ইসলামী সেই আদর্শেরই প্রতিনিধিত্ব করে। সেই কারণেই এই যে ব্লাসফেমির কনসেপ্টটা, এটা কিন্তু আমরা বহুবার বলেছি, এটা কিন্তু ইসলামিক কনসেপ্ট না, এটা জুইশ কনসেপ্ট, এটা ক্রিশ্চিয়ান কনসেপ্ট। ক্রিশ্চিয়ান জুরিসপ্রুডেন্সে ব্লাসফেমি আছে, জুইশ জুরিসপ্রুডেন্সে ব্লাসফেমি আছে। আমাদের পবিত্র কোরআনে কোথাও ব্লাসফেমির কনসেপ্ট নেই। সেখানে পরিষ্কার বলা আছে আল্লাহ বা রসুলের সমালোচনা যদি কেউ করে তাকে তুমি হেদায়েত করো, সে যদি তোমার কথা না শুনে তার সংস্রব পরিত্যাগ করো, তার জন্য কঠিন শাস্তির বিধান আল্লাহ নিজের হাতে রেখেছেন। ব্লাসফেমির কোন জাগতিক শাস্তির বিধান কোরআনে নেই। আচ্ছা, আমরা একটু আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্যের কাছে যেতে চাই। মোহাম্মদ নাসির, জি, আজকে তো আমরা যেটা দেখলাম মহাসমাবেশে বিএনপি গিয়েছিল এবং জাতীয় পার্টি গিয়েছিল। জাতীয় পার্টিতে আপনাদের মহাজোটেরই শরিক। আপনারা আসলে এই দুই দলের যে এই মহাসমাবেশে যোগ দিয়েছে, আপনারা আসলে এটা কিভাবে দেখছেন? না, বিএনপি কি জন্য গিয়েছিল বিএনপি নেতাকে জিজ্ঞাসা করুন। 13 দফার মধ্যে আছে একটি দফা আছে, আমি দেখেছি আর কি, যে মহিলা এবং পুরুষ প্রকাশ্যে মেলামেশা করতে পারবে না। কিছুক্ষণ আগে তবে দেখেছি টেলিভিশনে যে বেগম খালেদা জিয়া সম্মানিত বিরোধী নেত্রী, তিনি 18 দলের জোটের পুরুষ নেতৃত্বের সঙ্গে বসে বৈঠক করেছেন। তাহলে তিনি কিভাবে আজকে এই সমাবেশে গিয়ে একাত্মতা প্রকাশ করলেন হেফাজত ইসলামের দাবির সঙ্গে, তাই না, বা তাদের সঙ্গে? তাহলে তাদের কথার সঙ্গে তো কাজে কোনো মিল নাই। আর আমরা কি আছি সেই ওই যুগে চলে যাব, 100 বছর আগের সে প্রাগ ঐতিহাসিক যুগে চলে যাব, যেখানে নারী মুক্তির আন্দোলন চলছে, পুরুষের পাশে নারীরা আজকে এগিয়ে গেছে, শিক্ষা সংস্কৃতি প্রতিটি সামাজিক ক্ষেত্রে এগিয়ে গেছে। আচ্ছা, আমরা দাবিগুলো পরে আসছি, কিন্তু আমরা জানতে চাচ্ছি যেমন মহাজোটের আপনাদের অন্যতম শরিক জাতীয় পার্টিকেও আজকে দেখেছি আমরা তাদের সাথে সহমত পোষণ করতে। শুধু সহমত না, তাদেরকে পানি খাওয়াচ্ছে, পানি ওনারা দুজনেই খাওয়াইছে। যাই হোক, আজকে ওই এরশাদ সাহেব যেটা শারীরিক কমিশন বলেছেন, ঠিকই বলেছেন। এরশাদ সাহেব 2 দিন আগে বললেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে বাংলার জনগণ আপনার সঙ্গে আছে, আমিও আপনার সঙ্গে আছি। তা আজকে আবার উনি ওখানে গেছেন। সেই জন্য আমি বলতে চাই, এই রং বদলের রাজনীতিটি মানুষ ভালো বোঝে এবং এই ব্যাপারে মানুষের সিদ্ধান্ত সঠিক সময় সঠিক হবে। আচ্ছা, আর বিএনপির ব্যাপারটা আপনি বলছিলেন, বিএনপির ব্যাপারটা আমি স্পষ্ট আরেকটু শুনতে চাচ্ছি যে আসলে বিএনপির স্ট্যান্ডটা আপনারা কিভাবে দেখছেন? আমার মনে হয় বিএনপি যে কোনো ভাবে হোক আওয়ামী লীগকে ঘায়ল করার জন্য, আওয়ামী লীগকে বিপর্যস্ত করার জন্য তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তির সঙ্গে হাত মেলাচ্ছে। আজকে তারা গিয়েছিল রাজনৈতিক স্ট্যান্ডবাজি করার জন্য,
এবং আমি বলেছি যে একটি দাবি আছে যেখানে নারী ও পুরুষকে নাকি প্রকাশে ঘোরাঘুরা করা যাবে। সেই দাবির সঙ্গে সংগতি প্রকাশ করার জন্য মীর নাসির ভাইয়ের নেতৃত্ব আজকে যেমন উপস্থিত হলেন কেন, আমারও প্রশ্ন। আচ্ছা, আমরা শুনছিলাম আমার নাসিম ভাই আমার খুব আপন, আমরা খুব উই হ্যাড এ ভেরি নাইস টাইম ইন দ্য জেল। শুধু বিএনপি কে উনি দোষারোপ করছেন, বিএনপি আজকে ওখানে গিয়েছেন, তারপরে ওনাদের শরিক দল জাতীয় পার্টি শুধু যান নাই পানিও খাওয়াইছেন। মাত্র কয়েকদিন আগে ফ্লাইওভার অনুষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে দেখলাম গণতন্ত্রের মানস কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর পাশেই এরশাদ সাহেব বসা, তার পাশে আমার বন্ধুবর ওবায়দুল কাদের সাহেব, এবং ওবায়দুল কাদের আর আমি আমরা একসাথে এই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম। সেই সিনটা আমরা দেখেছি। কিন্তু আজকে আমি ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, এই হেফাজতুল ইসলামের নেতার কাছে, আন্দোলনের নেতৃত্বের কাছে আওয়ামী লীগের মন্ত্রী একাধিকবার গিয়েছেন এবং শুধু যান নাই, অনেক চেষ্টা করেছেন, আলোচনা করেছেন। আজকে কোন একটা টিভি চ্যানেলে দেখলাম যে এত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির পরে এক্সপেক্টেড যে কর্মসূচি আসার কথা ছিল সেটা না এসে কিছুদিন বা একদিন হরতাল, এটা কি নেগোসিয়েশনের আউটফুট নাকি কি এরকম একটা কোন একটা চ্যানেল আমি দেখতেছিলাম। সেটা আরো আলোচনা এক সেকেন্ড, সেটা সাহের কবির সাহেব ভালো জানবেন। তো আমি আমার নাসিম ভাইকে বলবো, অত্যন্ত তিনি বুনিয়াদী রাজনীতিবিদ, আই ডু বিলিভ ইট, যে আমাদেরকে দোষ দিলেন যে আমরা আওয়ামী লীগকে ঘায়েল করার জন্য জামাত এবং হেফাজত ইসলামের সাথে আমাদের আগে ওনাদের মাননীয় ক্যাবিনেট মিনিস্টার, ওয়ান অফ দি ক্যাবিনেট মিনিস্টার, আমি নাম বললে উনি বুঝতে পেরেছেন, সাহেব খুবই জানেন, যে একাধিকবার বৈঠক করেছেন। শুধু বৈঠক করে তিনি হাঁটাতে গেছেন, তিনি গিয়ে সেখানে অনেক পাল্লি করেছেন। তো কথা সেটা না, বিএনপির রাজনীতি অত্যন্ত স্পষ্ট। আওয়ামী লীগ যেভাবে জামাতের সাথে আপনার একজোট হয়ে 96-94 আন্দোলন করেছিল, আজকে বিএনপি এককভাবে আন্দোলন করতে 18টা শহীদ দলকে নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছি। আর বিএনপি দেশের গণমানুষের দল হিসেবে এককভাবে নির্বাচনের ক্ষমতায় আসছিল এবং উনি একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই দেশে কে ক্ষমতায় যাবে সেটা ডিসাইড করবে জনগণ। আমরা ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখেছি বলে আমাদের টেনিউরে আমাদের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয় নাই যে আমরা ইসলামের অবমাননা করেছি, কোরআন সুন্নাহর পরিপন্থী কোন আইন আমরা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ইলেকশন ম্যানিফেস্টোতে তার একটা ওয়াদা ছিল যে কোরআন সুন্নাহর পরিপন্থী তিনি কোন আইন করবেন না, অথচ দেখা গেল 15 অ্যামেন্ডমেন্টে উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেটাকে বাতিল করলেন। দ্যাট হ্যাজ ক্রিয়েটেড এ কমোশন ইন দ্য মাইন্ডস অফ দি কমন পিপল অফ বাংলাদেশ। এবং যারা কমন ধর্মপ্রাণ সাধারণ মুসলমান তাদের এইসবগুলো, আরেকটা হচ্ছে কি, আরেকটা পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে ঘটিয়েছে, সেটা হচ্ছে কি সরকারের নিরাপত্তা বলয়ের মধ্যে গত 1.5 মাস পর্যন্ত যে শাহবাগ চত্বরে যেগুলি হচ্ছে সেগুলির একটা আউটবাস্ট কিন্তু আমাদের নাসিম ভাইও তাদের একটা ওয়ার্কিং কমিটি মিটিং এ তার ওপিনিয়ন দিয়েছে, যেটা আমরা পত্রিকায় দেখেছি। একটা প্যারালাল গভর্নমেন্ট তো চলতে পারে না। আচ্ছা, আমরা এ নিয়ে আরো আলোচনা করব। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। মুভমেন্ট আমি মনে করব বলেছি মানে আপনার রাজনীতিবিদ হিসেবে এই দুটো নিউ ডাইমেনশন ওই ক্ষেত্রে অন দ্যাট স্কোর যে একটা মানে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে হেফাজতুল ইসলামের মাধ্যমে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষরা, যে ওখানে শাহবাগের আওয়ামী লীগের সরকারের নিরাপত্তা বলয় থেকে সেখানে তারা মাসের পর মাস পতাকা উঠাও, পতাকা নামাও, মোমবাতি জ্বালাও, মোমবাতি নিভাও, তারপরে 5 মিনিট কাজ বন্ধ করো, 5 মিনিট কাজ সরো। আমরা কি নাসিম ভাইরা কি আমরা সবাই কি ওদের ওগুলি ইনস্ট্রাকশন শুনবো নাকি সরকারি ইনস্ট্রাকশন শুনবো? whether the government will be ruled and run by parallel government or not। এবং সেটা আজকে এই আউটবাস্টটা কেন হলো, আউটবাস্ট হওয়ার কারণটা কি, এবং বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে, তার মানে আপনি দেখছেন রাজনীতি এটা একটা নতুন ডাইমেনশন হিসেবে দেখছেন? ডেফিনেটলি আজকের এই বিশাল সমাবেশ এটা আয়োপনা হওয়া উচিত আওয়ামী লীগের জন্য, কার বিরুদ্ধে বিক্ষোভ, কার বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা তাদের তো জানা উচিত। আরেকটা উনি যেটা বারবার বলেছেন, বিএনপি জামাত উপসরে
যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে চায়। নাসিম ইজ এ ভেরি সিনিয়র পলিটিশিয়ান অফ দি কান্ট্রি, ইজ এ ভেরি রেয়ার পার্সোনালিটি। যুদ্ধাপরাধীর বিচার বানচাল করা বিএনপি কোনোদিন চায় না। বিএনপি একটা মুক্তিযোদ্ধার দল। বিএনপি চায় মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদেরকে ওনারা বিনা বিচারে ছেড়ে গেল। ইতিহাস কাটতে গেলে অনেক ব্যাপার। ওনারাই 195 জনকে ছেড়ে দিয়েছেন, 3000কে ওনারা ছেড়ে দিয়েছেন। ওনারা এখন যে বিচার যেটা শুরু করছে, আমরা চাই কেউ সে বিচার বানচাল করতে পারবে না। কারণ এটা যদি স্টার্ট হয়েছে ট্রাইব্যুনালে, ইট উইল বি এন্ডেড বাই জুডিশিয়াল প্রসেস। এটা অন্য প্রসেস দিয়ে এটা কেউ বানচাল করতে পারবে না। এবার আমরা শাহরিয়ার ভাইয়ের কাছে আসছি যে এই যে আমি প্রশ্ন করলাম দুই রাজনীতিবিদের কাছে, প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার কিন্তু একটা উত্তর দিতে হবে মুফতি সাহেবকে। তিনি একটা বড় অ্যাকিউজ অভিযোগ করেছেন আমার সম্পর্কে, খোলা চিঠিতেও করেছেন, আজকে অন ক্যামেরা বললেন কাদিয়ানীদের সঙ্গে আমার সম্পৃক্তির কথা। এটার কিন্তু জবাব দিতে হবে। কাদিয়ানীদের ব্যাপারে প্রথম এখানে যে বই লিখেছেন সেটা হচ্ছে মাওলানা মওদুদী, কাদিয়ানী সমস্যা নামে। 53 সালে এই বইটি লিখে শুধু লিখেই ক্ষান্ত হননি, সেখানে এইটা করে পাকিস্তানে লাহোরে একটা দাঙ্গা তিনি ঘটিয়েছিলেন। শত শত নিরীহ আহমেদিয়া সম্প্রদায়ের মুসলমানদের তিনি হত্যা করেছেন এবং এই দাঙ্গার প্রেক্ষাপটে মাওলানা মওদুদীর, আবুল আলা মওদুদীর বিচার হয়েছিল সামরিক আদালতে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মানে দাবিটার কথা আপনি বলছেন। হ্যাঁ, পাকিস্তান সরকার তখন একটা কমিশন গঠন করেছিল এবং কমিশন গঠন করে সেখানে তারা এই মুনির কমিশন নামে যেটা পরিচিত, জাস্টিস মুনির ছিলেন, জাস্টিস কায়ানি ছিলেন সে কমিশনের সদস্য। এই কমিশন পাকিস্তানের সমস্ত শীর্ষস্থানীয় আলেম, রাজনৈতিক দলের নেতা, ধর্মীয় সংগঠনের নেতা, এরকম 15 জনকে কমিশনের সামনে ডেকেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য। তাদেরকে তারা দুটো প্রশ্ন করেছিলেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ মুসলমান। মুসলিমের সংজ্ঞা কি, ইসলামের সংজ্ঞা কি। তাদের 15 জন, ওটা বিরাট রিপোর্টের মধ্যে 15টা সংজ্ঞা তারা দিয়েছেন ইসলাম সম্পর্কে, 15টা সংজ্ঞা তারা দিয়েছেন মুসলমান সম্পর্কে। কমিশন মন্তব্য করছে, আমরা যদি কয়ের মন্তব্যটা যদি আমরা গ্রহণ করি, খ আমাকে নাস্তিক মুরতাদ কাফের বলবে, খয়েরটা যদি গ্রহণ করি, গ আমাকে নাস্তিক মুরতাদ কাফের বলবে। সুতরাং এইটাই হচ্ছে সমস্যা। আমাদের যদি কাউকে যদি আমরা এইভাবে ছেড়ে দেই, কোনো একটা দলকে, কোন একটা গোষ্ঠীকে যদি এই সংজ্ঞাটা দিতে বলি, আমার বিশ্বাস, ধর্ম হচ্ছে আমার বিশ্বাসের ব্যাপার, আমার ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার। আমার সঙ্গে আমি যদি একজন প্রকৃত মুসলমান হই, আমার সেখানে হচ্ছে আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটা কি, আমি কিভাবে আল্লাহর সন্তুষ্টি করছি, আমি বান্দার সন্তুষ্টি করবার জন্য তো আমি ধর্ম পালন করছি। যে প্রশ্নটা সেখানে যেটা হচ্ছে, কমিশন মন্তব্য করছে রাষ্ট্র এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে কে মুসলমান কে মুসলমান নয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই পাকিস্তানে যে সামরিক সরকার, এটা হচ্ছে প্রথম করলেন এটা বেনজির ভুট্টো আর জুলফিকার আলী ভুট্টো সরকার, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলেন। এখন তাদেরকে লিঞ্চিং শুরু হয়েছে এবং এইটার জন্য সারা পৃথিবী জুড়ে পাকিস্তানের মানবাধিকার নিন্দিত হচ্ছে। এইটা করে কিন্তু পাকিস্তানের যে ভাবমূর্তি রক্ষা হয়েছে তা নয়। এখন কাদিয়ানীদের তো তারা অমুসলিম করে দিয়েছে। এখন কি হয়েছে, শিয়ারা সুন্নিদের মারছে, সুন্নিদের শিয়ারা মারছে, সুন্নিদের ডিফারেন্ট প্ল্যান গুলো তারা একটা অপরকে হত্যা করছে। তো এই যে পরিষ্কার যে হাদিসে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার অনুসারীদের মধ্যে যে 72টা যে ভাগ হবে, কে সিদ্ধান্ত নেবে কোন ভাগটি কারা প্রকৃত মুসলমান কে মুসলমান নয়? আচ্ছা, এই বিষয়টা আপনি উত্তর দিলেন, কিন্তু আমি আরেকটা প্রশ্ন করেছিলাম আপনাকে, এই দুটো মুভমেন্টকে আপনাকে, আমাকে পরিষ্কার বুঝতে হবে এই দেশটা বাংলাদেশ। আমি শুরুতেই বলেছি এই দেশটা বাংলাদেশ। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। কেন বাংলাদেশ হয়েছে সেটা আমাদের সংবিধানের মধ্যে পরিষ্কারভাবে বলা হয়েছে। বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। এর জন্য আমরা 30 লক্ষ জীবন দিয়েছি এবং মুক্তিযুদ্ধের সময়টা পরিষ্কার হয়ে গেছে, এটা ধর্মনিরপেক্ষ গণতন্ত্র হবে। যারা এটা মানতে চায় না তারা 71-এ পরাজিত হয়েছে, জামাত ইসলামী পরাজিত হয়েছে। একমাত্র বাংলাদেশই হচ্ছে জামাত ইসলামী পুনরুজ্জীবিত হয়েছে, তাদেরকে আমরা রাজনীতি করতে দিয়েছি, বিচার করিনি এবং তারা ক্ষমতার শরিক হয়েছে। পৃথিবীর কোন দেশে এটা দেখা যায় না। বাংলাদেশে শাহবাগ থেকে যেটা বলা হয়েছে, 21 বছর ধরে আমরা বলছি, বাংলাদেশের রাজনীতি শুধু তারাই করতে পারবে, তারাই থাকতে পারবে যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এবং এছাড়া অন্যরা তাদের বাংলাদেশে থাকবার দরকার। এবার আমরা চলে যাচ্ছি ইসলাম সম্পর্কে আমাদের বলতে হবে, ইসলামকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ মনে করবার কোনো কারণ নেই। আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলি, জাতীয়তাবাদের কথা বলি, প্রত্যেকটি ইসলাম সম্মত। আমরা কোনোটাই বলতে পারবো না এটা ইসলাম বিরোধী। এবং এই ইসলামের হেফাজত
প্রত্যেক মুসলমান নিজেরা নিজেদের জীবন দিয়ে করবেন, এর জন্য কোন সংগঠনের দ্বারস্থ হতে হবে না, কোন ভাড়াটি আলেমের দ্বারস্থ হতে হবে জামাতকে নিষিদ্ধ করার বক্তব্য আর আসা উচিত না, আইদার ফ্রম ঘাতক দালাল নির্মূল কমিটি অর ফ্রম দি শাহবাগ। মাননীয় প্রধানমন্ত্রী গতকাল পরশুদিন একটি বক্তব্য রাখাকালীন সময় তিনি বলেছেন জামাতকে এই মুহূর্তে নিষিদ্ধ করা যাবে না। এরপরে আমার মনে হয় শাহবাগী যারা ওখানে আছেন আর যারা চান জামাতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য তাদেরকে জিনিসটা অনুধাবন করা নাসির ভাই, দরকার। আমি আওয়ামী লীগ করি না। ডিফার উইথ মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যে রেফারেন্সে বলেছেন যে এটা একটা কোর্টে মামলা আছে পেন্ডিং, সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। কোর্টের মামলাটা জামাত নিষিদ্ধ করা নিয়ে নয়, সেটা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কে, জামাতের নিবন্ধন সম্পর্কে। নির্বাচন কমিশন নিবন্ধন দিল কি দিল না, যাতে জামাত নিষিদ্ধকরণের কোন সম্পর্ক। আচ্ছা, দ্বিতীয় কথা হলো ধর্মভিত্তিক রাজনীতির যেটা আর্টিকেল 12 অব দি 5th অ্যামেন্ডমেন্ট ছিল, সেটাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই 15th অ্যামেন্ডমেন্টে সেটাও অ্যাজ ইট ইজ ইনকর্পোরেট করেছে। ফলে হচ্ছে কি ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের নিষিদ্ধ, সো লং দিস কনস্টিটিউশন স্ট্যান্ডস, আপনার ডিমান্ডে কোনো কিছু আসা যাবে না। প্রধানমন্ত্রী সেটাও ইনডাইরেক্টলি বলে দিয়েছে। আমরা এখন একটু লালবাগে যেতে চাই। মুফতি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? যে কথাটা শাহরিয়ার কবির বলছিলেন যে আপনাদের যে 6 নম্বর দাবিটার কথা বলছিলেন যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ষড়যন্ত্রমূলক সব তৎপরতা বন্ধ। উনি পাকিস্তানের রেফারেন্স দিচ্ছেন এবং বলছেন যে আপনাদের এই কিছু কিছু দাবি যদি মানা হয় তাহলে সেটা বাংলাদেশকেও আফগানিস্তান বা পাকিস্তানের পরিণতি দেখতে হবে। এটা অমূলক এবং আমি মনে করি অবাস্তব এবং মিথ্যা। আমি কোন ভাষায় এটা প্রতিবাদ করব আমার জানা নেই। কিন্তু উনি উদাহরণ দিচ্ছেন পাকিস্তানের উদাহরণ, কমিশন পড়েননি, উদাহরণ হাদিস বলেছেন না, উনি উদাহরণ দিয়েছেন পাকিস্তানের একটা কমিশনের উদাহরণ দিয়েছেন। দেখুন পাকিস্তানের বর্তমান যে অবস্থা, হ্যাঁ, পাকিস্তানে বা সর্বশেষ কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, উনি এটা স্বীকার করেছেন। কিন্তু এই অমুসলিম কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করাই কারণ নয় পাকিস্তানের বর্তমান অবস্থার জন্য। পাকিস্তান বর্তমান অবস্থার জন্য অনেক 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 কারণ রয়েছে। উনি আরেকটা কথা বলেছেন প্রথমেই যে আপনাদের দাবিগুলো যদি পুরোপুরি মানা হয়, বর্তমান অবস্থাকে, উনি যেটা বলেছেন যে আপনাদের সবগুলো দাবি যদি মানা হয় তাহলে বাংলাদেশের পরিণতি আফগানিস্তান পাকিস্তানের থেকে ভালো হবে না, এই কথাটা তিনি কিন্তু বলছেন। আপনাদের কি মত? এটা ওনার অনুমান নির্ভর। যেমনি উনি জামাতের সম্পৃক্ততা, জামাতের অর্থ এবং অমূলক মিথ্যাচার করে যাচ্ছেন, আমি বলবো অমূলক এবং এটা মিথ্যাচার বটে। বাংলাদেশে যদি এই 13 দফা মানা হয়, আমি মনে করব যে বাংলাদেশ আরো এখন যে অবস্থায় আছে এর চেয়েও বাংলাদেশের পরিবেশ ভালো হবে, উন্নতি ঘটবে। এরপরে মানে শাহরিয়ার সাহেব উনি তো বুঝাতে চাচ্ছেন যে বিষয়টা যে উনি ইসলাম সম্পর্কে খুব পারদর্শী। তা আমি ওনার কাছে মানে বিনীতভাবে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে উনি হাদিস বলেছেন যে 72-73 ফেরকা হবে, হাদিস আরবি ভাষায়, উনি কি দয়া করে উল্লেখ করবেন সে হাদিসটি কি? এরপরে আমি নাসিম সাহেবের, আমি যা কিছু পড়েছি বাংলা তর্জমা পড়েছি এবং এই তর্জমাগুলো ইসলামিক ফাউন্ডেশন থেকে করা, এগুলো তর্জমাগুলো নিয়ে আপনার প্রশ্ন করা উচিত না। আমি আপনাকে পরিষ্কার বলছি, আমি বাংলা এবং বাংলায় পড়েছি, ইংরেজিতে পড়েছি এবং বাংলা তর্জমা এটা ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা, এবং সেখানে যে স্কলাররা কোথায় পড়েছেন কিতাবটার নাম সেটা আমাকে দেখতে হবে, বের করতে হবে। আপনি যদি, আমি সেজন্য বলছি আপনি আসুন, আপনি টেলিভিশনে আসুন, আপনাকে আমি কিতাব বসিয়ে দেখিয়ে দেবো আপনাকে কিতাব নিয়ে, আপনি আসুন। এরপরে হ্যাঁ, আপনি পুরো কিতাব একটা হাদিসের রেফারেন্স আপনি আসুন, আপনাকে সঙ্গে আমি কিতাব নিয়ে বসবো। এরপর আমি যে বিষয়টিতে আসছি, নাসিম সাহেব বলেছেন যে সরকারের সহযোগিতায় আন্দোলন সুন্দর হয়েছে। আসলে পুলিশ আজকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, সেই জন্য পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে নিন্দা জানাই আজকে সারা বাংলাদেশ থেকে ঢাকায় আসার পথে আমাদের হেফাজতের কর্মীদের উপর যে নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে, কেমন যেন কারফিউ ছিল সারা বাংলাদেশে।
আজকে 2-3 জন টুপিদারিওয়ালা একসাথে চললেই তাদেরকে হয়রানি করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সুতরাং আমি নাসিম সাহেবকে বলবো, আচ্ছা মুফতি সাহেব, আপনি তো টেলিভিশনে খবর দেখেছেন, সকালবেলা আপনাদের হেফাজতের মিছিল থেকে আমি আন্দোলন করব। সকালবেলা আপনাদের হেফাজতের মিছিল থেকে আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছিলাম, মাত্র অল্প কয়েকশো মানুষ, হাজার হাজার হেফাজতের মিছিলে এসে হঠাৎ করে উন্মাদের মতো, হিংস্র হায়নার মতো আমাদের মিছিলের উপর ঝাঁপিয়ে পড়লো, আমাদের মঞ্চ ভেঙে দিল, তছনছ করে দিল, এবং আমাদের কর্মীরা মানব ঢাল তৈরি করে আমাকে আমার লাশ পড়ে যেত সেখানে। এইটাই ইসলাম তাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা নিরীহ কতগুলো মানুষ আমরা সেখানে বসেছিলাম, আমাদের মেয়েরা ছিল সেখানে, বাচ্চারা ছিল সেখানে, এরকম ভাবে ঝাঁপিয়ে পড়া ক্যামেরার সামনে আপনারা দেখেছেন সকালবেলা কি তাণ্ডব করেছে। ইসলাম তাদের এই সহিংসতার জন্য আপনারাই দায়ী। আপনারা লক্ষ লক্ষ জনতার জোয়ারকে 2-4 জন মিলে ঠেকিয়ে দেবেন। কেন আন্দোলনকে প্রতিরোধ করতে গেলে আমরা শুধু আমরা পূর্ব থেকে একটি কর্মসূচি ঘোষণা করেছি, আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছি। কর্মসূচিকে প্রতিরোধ করতে সাংবিধানিক রাখি না যে বাংলাদেশে একটি সমাবেশ করতে পারবো, আমরা লং মার্চ করতে পারবো, এই অধিকার আমরা রাখি না? তাহলে এই অধিকার আমরা রাখলে আপনারা আমাদের এই থেকে আপনি কি তদন্ত করেছেন? আপনি কি তদন্ত করেছেন কে আপনাদের উপর হামলা করেছে? আপনি কি করে বুঝলেন? আপনি তদন্ত করেছেন? এই দায়িত্ব আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ এই ঘটনার তদন্ত করবে, পুলিশ ঘটনা তদন্ত করবে, পুলিশ রিপোর্ট দেবে কে কাজ করেছে। আপনারাই করেছেন কিনা প্রতিরোধের ডাক দিয়ে, আপনারা প্রতিরোধের ডাক দিয়ে, আমি তো মনে করি ফিরবো আপনাদের আলোচনায়। দর্শক আমাদের সঙ্গে থাকবেন আশা করি। প্রথম মাছরাঙা সাম্প্রতিক অনুষ্ঠানে আজকের বিষয় হেফাজতে ইসলাম বাংলাদেশের 13 দফা নিয়ে। আমরা এবার চলে যাব আওয়ামী লীগের সভাপতি মন্ডলী মোহাম্মদ নাসিমের কাছে। নাসিম সাহেব, আপনি যেটা আমরা আজকে মহাসমাবেশে শুনেছি যে আপনাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে 30 তারিখ পর্যন্ত, এর মাঝে তারা সমাবেশ করবে, এরপর তারা বলছে দাবি না মানলে তারা আবারও লং মার্চের দিকে যাবে, সমাবেশের দিকে যাবে। সেখানে তারা একটা স্পষ্ট কথা বলছেন, যদি আপনারা দাবি না মানেন সেক্ষেত্রে তাদের আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। তাহলে সরকারের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা কি করবেন? না, একটি কথা আমি বলতে চাই যে আমরা 4 বছর 4.5 বছর ধরে নির্বাচিত সরকার হিসেবে দেশ পরিচালনা করছি, তাই না? এর মধ্যে অনেক রাজনৈতিক দল আমাদের সময় নির্ধারণ করে দিয়েছিল। আমাদের মীর নাসির ভাই অনেকবার এক দফা আন্দোলন করেছে, অনেকবার সময় নির্ধারণ করে দিয়েছে। আমাদের গণতান্ত্রিক সমাজে, আমাদের উদার গণতান্ত্রিক দেশে যে কোনো গোষ্ঠী বা যে কোনো সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বক্তব্য দেওয়ার অধিকার আছে, সমাবেশ করার অধিকার আছে, দাবি বাস্তবায়নের জন্য আলটিমেটাম দেওয়ারও অধিকার আছে, তাই না? তো আমি মনে করি যে তাদের যে সময় নির্ধারণ করে দেওয়াটা সঠিক হয়নি। তারা যেহেতু দাবি উত্থাপন করেছেন, তারা নিজেরাই বলছেন দাবির মধ্যে অনেক যৌক্তিকতা আছে। আমার মনে হয় আমাদের সরকার উপযুক্ত ফোরামে এগুলো আলোচনা করতে পারবে, আলোচনা করবে। তারপরে বড় কথা হলো একটা নির্বাচিত সরকারে, নির্বাচিত সমাজে একটি পার্লামেন্ট আছে, যে পার্লামেন্টে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়ে থাকবে। কিন্তু হেফাজতে ইসলামের দাবি নিয়ে তো পার্লামেন্টে যাওয়া সম্ভব না। হেফাজতে ইসলামকে আমি অন্য দাবির ক্ষেত্রে বলছি, ইসলাম যে দাবিটা দিয়েছে উপযুক্ত ফোরামে আলোচনা হবে, উপযুক্ত ফোরামে আলোচনা হয়ে এর ভাগ্য নির্ধারিত হবে। আরেকটি কথা বলতে চাই, এই দাবি নিয়ে আলটিমেটাম দিয়ে কোনো লাভ, কারণ আমরা নির্বাচিত সরকার, আলটিমেটাম দিয়ে বিশেষ আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক দলকে, যারা বারবার বিভিন্ন আন্দোলনের দ্বারা পরীক্ষিত, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন, তাদেরকে কোনো হুমকি দামকি দিয়ে নিশ্চয়ই কোন গোষ্ঠী আশা করতে পারে না তার দাবি মেনে নিতে বাধ্য হবে। বলতে চাই না করে আমি আপনার কাছে যেটা জানতে যাব যে আমরা আজকে দেখেছি আপনারা সহমত পোষণ করেছেন মহাসমাবেশ মঞ্চ থেকে। আমরা যতদূর জানি রাতে আপনারা প্রথমে স্থায়ী কমিটি বসেছে, তারপরে 18 দলীয় জোট যেখানে বসেছেন, পরবর্তীতে আপনারা কি করবেন? আপনাদের আসলে এই দাবি নিয়ে আপনাদের পরবর্তী চিন্তা ভাবনা কি?
না, সেটা তো আমাদের দল, আমি বারবার বলছি, আমাদের দলের হাইয়েস্ট ফোরাম এটা বসবে, ওগুলি পরীক্ষা নিরীক্ষা করবে। আর এইটা নয় যে কালকে আমাদের কি ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, এটা রাজনৈতিক পরিস্থিতির উপর, দেশের পরিস্থিতির উপর, নির্বাচনের উপর, তারপরে না সেগুলো আসছে। নাসিম ভাইকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী একটি দল, জনগণের উপর যে আস্থা যদি থাকে, অল অন এ সাডেন নাসিম ভাইরা যে পদ্ধতি সরকারের জন্য আন্দোলন করেছে, তোফায়েল ভাই যে পদ্ধতি সরকারের জন্য জেলে গেছিল, হঠাৎ করে ওনারা জনগণের উপর এত আস্থা হারিয়ে ফেলে দলীয় সরকার দিয়ে নির্বাচন করার জন্য এই আন্দোলনের কোনো কি যোগসূত্র আছে? আমরা আন্দোলন না, এই আন্দোলনের যোগসূত্র, আন্দোলনটা কি জন্য তারা করেছে হেফাজত, সেটা সবাই জাতি জানে, নাসিম ভাইরা জানে, ওরা ওদের সাথে আলোচনা করেছেন, এটা জানে ওরা। যেটা মুখ্য সেটা মানুষ, যেটা ধর্মপ্রাণ মুসলমান যেটা আকৃষ্ট হয়েছে এবং তাদের খুবই বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেটা হচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যটাকে মেইন মানুষের সেন্টিমেন্টে লেগেছে। সেই জন্য মানুষ পায়ে হেঁটে চলে আসছে, যদিও সরকার বিভিন্ন পর্যায়ে তাদেরকে বাধাগ্রস্ত করে। মানে আপনারা আজকে আলোচনা করবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন আসলে আপনারা এই দাবিগুলোর সাথে কি। আমাদের এখানে সামনে একটা মাত্র দাবি, এই দাবি হচ্ছে যে নাসিম ভাইদের সরকারের পদত্যাগ করে একটা নির্দলীয় সরকার দিয়ে নির্বাচন করা। ইমিডিয়েটলি যদি পদত্যাগ করে জাতির জন্য ততই মঙ্গলজনক। তাড়াতাড়ি পদত্যাগ করে জাতিকে একটু মুক্তি দিয়ে জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়া। শাহরিয়ার কবির, আপনার কাছে আসছে যে আপনারা তো হরতাল ডেকেছিলেন এই কর্মসূচির প্রেক্ষিতে, আপনাদের আসলে সামনে কোনো কর্মসূচি আছে কিনা, অন্য কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা সেটা আজকে ঘোষণা করেছি যে আমাদের যেটা হচ্ছে এই যে জঙ্গি মৌলবাদের উত্থান যেটা হচ্ছে, এটা হচ্ছে জঙ্গি মৌলবাদীদের উৎপাদনের কারখানা। আমার ছবিতে আমি দেখিয়েছি, জঙ্গি মৌলবাদ নির্মূলের ব্যাপারে সরকার যদি আন্তরিক হয়, এই সমস্ত ব্যক্তিদের সমস্ত জঙ্গি সম্পৃক্তির বিষয়টা তদন্ত করতে হবে, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। অভিযোগ এসছে তাদের ৭১-এর গণহত্যার সঙ্গে সম্পৃক্তি, পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার তাদের ব্যাপারে বলছেন। আমি হাটহাজারীর এসব লিডারদের সম্পর্কে বলছি, হেফাজতে ইসলামের নেতাদের সম্পর্কে বলছি। এইটা সরকারকে তদন্ত করে দেখতে হবে এবং উচ্চ পর্যায়ে তদন্ত হতে হবে, এবং যদি তদন্তে এটা প্রমাণ হয় তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদের সংগঠন নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশকে আমরা জঙ্গি মৌলবাদীদের হাতে জিম্মি হতে দিতে পারি না। ৩০ লক্ষ মানুষ এই জন্য বাংলাদেশ স্বাধীন করেন নিজেদের রক্ত। হরতালের মতো কোনো কর্মসূচি কি আছে কি আপনাদের? না না, হরতাল তো আমরা বাধ্য হয়ে দিয়েছি। কেন আমরা হরতাল করব? লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা হরতাল আমরা চাই না, কিন্তু এটা আমাদেরকে বাধ্য করা হয়েছে। যখনই আমরা শুনেছি লাশের পরে লাশ পড়ে যাবে, বিভিন্ন সংগঠন থেকে, ধর্মীয় সংগঠন যাদের মাদ্রাসা শিক্ষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে কাজ আছে, এমন সংগঠন যখন অভিযোগ করছে যে এরা এই উদ্দেশ্যে এই লং মার্চটি করছে, আমরা উদ্বিগ্ন হয়ে গেছে। এবং তারা তো বলেছেন শাহবাগ দখল করবেন, এদেরকে ফাঁসিতে ঝোলাবেন। এটা একটা কর্মসূচি হলো। আমরা চলে যাচ্ছি লালবাগে আবারও। মুফতি সারোয়ার, খুব সংক্ষেপে, আমরা শুনলাম যে এরপরে আপনারা বলছেন তীব্রতর আন্দোলন করবেন। আপনাদের কর্মসূচিটা আমরা দেখেছি, মহাসমাবেশের কথা বলেছেন, হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে কর্মসূচির কথা বলেছেন। আপনারা ভবিষ্যতে কি করতে চাইছেন? আসলে বলছি হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে আমি খুব সংক্ষেপে বলছি। এর আগে আমি যা বলতে চাচ্ছি, হাটহাজারী মাদ্রাসা সম্পর্কে জনাব শাহরিয়ার কবির সাহেব যে মন্তব্য করেছেন, মিথ্যা, বানোয়াট। আমি মনে করি ওনার নাস্তিকতাবাদী যে ধ্যান ধারণা, চিন্তা চেতনা রয়েছে, মাদ্রাসাকে অপছন্দ করেন, কারণ তিনি ইসলামকে অপছন্দ করেন। তদন্ত করলে আমি তো মনে করি যদি ওনাদের মতো বাম যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী, ওনাদেরকে গ্রেফতার করে তদন্ত করলেও ওনাদের থলের বিড়াল বের হয়ে আসবে। কারণ ওনাদের হরতাল করার মতো কোনো ক্ষমতা আমাদের নেই। ২-৪-৫ জন কর্মী নিয়ে হরতাল করা যায় না। সরকারের সহযোগিতায়, সরকারি মদদে, সরকারি স্বার্থ সিদ্ধির জন্য হরতাল ডেকেছেন। এটা রাজনৈতিক কোনো দাবি নয়। তখন আমরা এই ধরনের আন্দোলন করেছি। জামাতকে আপনারাই আগে বাড়িয়েছেন। জামাতের বিরোধিতা করে আপনারাই জামাতকে আগে বাড়িয়েছেন। আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম, জামাত ছাড়া ওলামায়ে কেরামের যে শক্তি, সেই শক্তি আওয়ামী লীগ কিংবা বিএনপির চেয়ে কোনো অংশে কম নয়।
কারণ ওলামায়ে কেরামের সম্পর্ক এদেশের আপামর জনসাধারণের সঙ্গে। ওলামা একরাম আপনাদের সম্পর্কে কি বলেন সেটাও আমরা জানি। ওলামায়ে কেরাম সম্পর্ক ওলামা একরাম আপনাদের সম্পর্কে কি বলেন সেটাও আমরা জানি। আমি আমার কর্মসূচিতে আসছি, আমরা পরিষ্কার আমাদের কর্মসূচিতে আসছে। আমরা বলেছি গভর্নমেন্টকে, সরকারকে, এবং আমরা এটা বিশ্বাস করি যে গভর্নমেন্ট নীতিগতভাবে অনেকগুলো দাবির সঙ্গে একমত, কিন্তু ওই নাস্তিকতাবাদী বা মুরতাদদের প্ররোচনায় বা তাদের বা আওয়ামী সরকারের কাঁধে নাস্তিকদের চড়ে বসার কারণে আওয়ামী লীগ সরকার আমাদের সে দাবি মানতে পারে। আচ্ছা মুফতিকে আমি একটা প্রশ্ন নাস্তিক করি। দ্বারা প্রভাব জামাত যখন ক্ষমতায় ছিল, মুফতি সাহেব, জামাত যখন ক্ষমতায় ছিল তখন কেন আপনারা আওয়ামী লীগের প্রতি বলেননি? আমাদের জামাত ক্ষমতায় ছিল, মুফতি সাহেব জবাব দিন, জামাত যখন ক্ষমতায় ছিল তখন কেন আমাদের এই আন্দোলন অনেক আগে থেকে চলে আসছে। আমাদের এই আন্দোলন অনেক আগে থেকে চলে আসছে, নতুন কোন আন্দোলন নয়। আমরা চেষ্টা করেছি জামাত ক্ষমতায় থাক আর বিএনপি ক্ষমতায় থাক, আমরা চেষ্টা করবো। এই জন্য আমাদের কিংবা ক্ষমতায় যাইতে হলে আগামীতে নেক্সট গভর্নমেন্ট, সেটাই হচ্ছে গভর্নমেন্ট, জামাত হোক বিএনপি হোক, তাদের প্রতিও আমাদের সুস্পষ্ট বক্তব্য, যেই ক্ষমতায় আসবে সুস্পষ্ট বক্তব্য জনগণের 95% মুসলমানের এই দাবিগুলোকে মেনে নিতে হবে, তাহলেই মুসলমানরা ওদেরকে ভোট দেবে, ক্ষমতায় বসাবে। মুসলমানদের ঠিকাদারি আপনাদেরকে কেউ দেয়নি। আমরা ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে আমরা আজকে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, মাছরাঙ্গর সঙ্গেই থাকবেন।